শাহেদের কথা কেড়ে নিয়ে বলেন, আংটি তো তোমার না রোমেনা, জেসমিনের দেওয়া আংটি। তার মেয়ের জামাইকে তার দেওয়া আংটি পরাবো, সেখানে তোমার কথা বলার অধিকার নেই। রোমেনা মুখ ঘুরিয়ে ফেলল। শাহেদ রোমেনার আঁচল থেকে চাবি খুলে নেন। আলমারি খুলে আংটি হাতে নিতেই আব্দুল মিয়ার শরীর শিউরে ওঠে। জেসমিন ছোট থেকে একটা ব্যাংকে টাকা জমাতো। যখনই তাদের প্রেম হয়, শাহেদ ছিলেন বেকার। এমতাবস্থায় জেসমিন পালিয়ে আসে তার সংসারে। সাথে নিয়ে আসে সারা জীবনের সঞ্চরিত টাকায় এই উপহার, যা পরিয়ে দেয় বিয়ের রাতে। অতীতের সব মুহূর্ত যেন পলকে চোখে ভেসে ওঠে। আবেগী হয়ে ওঠেন এই বয়সে এসে। কথা ছিল বৃদ্ধকালেও একজন আরেকজনের পাশে থাকবে, কিন্তু নেই। নেই সে, থাকবেই কেমনে? সে যখন ছিল তখনই তো ঘরে নিয়ে আসা হয় সতীন। ভোর 5:35। 6টার মধ্যে বের হতে হবে। ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেট যাবার প্ল্যান করেছে আলতাফ। নির্জন নিঝুমের কাছে আবদার করেছে গাড়িটা দিতে। রোহিকে নিয়ে লং ড্রাইভে বের হবে 8টায়। নিঝুম সায় দেয়। সবই ঠিকঠাক ছিল। হুট করে যেন বিস্ফোরণ হয়। মৌনতা যখনই বলল, ইডলি 7 দিন পর দেখা হচ্ছে আবার। নিঝুমের বুকটা ছ্যাপ করে ওঠে। রাগ উঠে যায় হুট করে। মৌনতাকে ধমকে বলল, 7 দিন পর মানে? ইমা, ভাইয়া তিতলিকে এখনো নিয়ে যাবা নাকি? তো কি রেখে যাবো? এইভাবে কথা বলছো কেন? আঞ্জুমান এগিয়ে আসেন, বলে, কি আব্বা চেঁচাচ্ছিস কেন? আম্মু তিতলিকে নাকি রেখে যাওয়া হবে? আঞ্জুমান হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, 7 দিন পর বিয়ে, এখন নিয়ে যাওয়াটা ভালো দেখায় না বা। নিঝুম কিছু বলতে যাবে তখন আটকায় তিতলি। বলল, 7 দিনই তো, ব্যাপার না, দেখতে দেখতেই কেটে যাবে। মৌনতা আঞ্জুমান সরে যায়। নিঝুম তিতলির দিকে এগোয়, বলল, কি করে থাকবো আমি 7 দিন না দেখে? তিতলি নিঝুমের দুহাত মুঠো করে ধরে বলল, একটু তো কষ্ট সহ্য করতেই হবে। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? 7 দিন পর থেকে তো আর আলাদা থাকতে হবে না। নিঝুমের গলা কাঁপতে থাকে। মাথা নিচু করে নিঃশ্বাস নেয় কয়েকবার, তারপর চোখ তুলে তাকিয়ে বলল, খুব মিস করব, খুব। আমিও। নিঝুম নিশ্চুপ। তার হাঁসফাঁস লাগছে। বাতাসটাও তেতো লাগছে। খুবই তিক্ত চারপাশ। তিতলিরও জানি কেমন অনুভূতি হচ্ছে। বুকটা ভারী খুব। সে আবেদনময়ী গলায় বলল, অনেক শক্ত করে একবার জড়িয়ে ধরবে না মাই? নিঝুম শোনা মাত্রই জাপটে ধরে তিতলিকে, খুব শক্ত করে, শরীরের সবটুকু শক্তি দিয়ে। তিতলি ফোপাতে থাকে। বুকে যেন রক্তকরণ হচ্ছে। খামচে ধরে রেখেছে নিঝুমের পিঠ। ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। নিঝুম কাঁদতে গিয়েও কাঁদতে পারছে না। নিঝুম, আঞ্জুমানের ডাক, মায়ের ডাক শুনে নিঝুম তিতলিকে ছেড়ে দেয়। জলদি আয় আব্বা, 8টার মধ্যে তো পৌঁছতে হবে। আঞ্জুমানের উচ্চ গলা। নিঝুম তিতলির কপালে চুমু এঁকে বলল, আসি। তিতলি খামচে ধরে নিঝুমের শার্ট। ঠোঁট কেঁপে কেঁপে উঠছে তার। নিঝুম বলল, তাহলে সাথে চলো। তিতলি চট করে চোখের জল মুছে বলল, আপনি যান, সাবধানে যাবেন। নিঝুম তিতলির দু গালে হাত রেখে বলল, নিজের খেয়াল রেখো। রাখবো। আপনিও। আলতাফ চৌধুরীর গলা। নিঝুম তিতলিকে ছেড়ে গেট থেকে বেরিয়ে পড়ে। তিতলি পেছন থেকে চিৎকার করে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি ডাক্তার। নিঝুমের কানে কথাটা আসতেই পায়ের নিচের মাটি শিরশির করে ওঠে। মাথা নিচু করে গেটের বাইরে থেকে উকি দেয়। তিতলি হেসে ফেলে। নিঝুম হাতে কেড়ে বিদায় জানায়। নিঝুম হাতে নেড়ে বিদায় জানায়। তারপর গাড়িতে এসে বসে পড়ে। গাড়ি স্টার্ট দেয়। তিতলি দৌড়ে আসে গেটের বাইরে। গাড়ি যতক্ষণ দেখা যায় তাকিয়ে থাকে। চোখের সামনে উধাও হয়ে যায় গাড়ি। তিতলির বুকটা হাহাকার করে উঠল। নিস্তেজ শরীর ঠেলে নিয়ে আসে পুকুর ঘাটে। সিঁড়িতে বসে। বুক ফেটে কান্না আসছে। মন ভরে কাঁদার জন্য পুকুরে নেমে পড়ে। স্মৃতিচারণ করতে থাকে। 8 থেকে 9 মাস পূর্বে এই পুকুরেই তো নিঝুম গোসল করেছিল। বড্ড আপন মনে হয় এই জল। আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করে তিতলি, কিন্তু পারছে না। মন কেমন করছে যেন। তিতলি ঝিম মেরে জলের দিকে তাকিয়ে থাকে। এই ভোরবেলা জলে নামলি কেন? শাহেদের কণ্ঠে তিতলি কেঁপে ওঠে, ফিরে তাকায়। তার কিছু ভালো লাগছে না। সব শূন্য লাগছে। শাহেদের জবাব দিল না। ঘাড় ঘুরিয়ে জলে ডুব দিল। গায়ে হলুদের দিনটা কাটে আনন্দে। পাড়া প্রতিবেশীরা, মহিলারা সারাদিন তিতলিকে লজ্জা দিয়ে গেল। সবার মুখে বাসর রাতের কথা।
যত অশ্লীল কথাবার্তা আছে সবই আজ শুনছে সে। তবে ভেতরটা সুখে টুইটুম্বুর ছিল। আর একটা রাত, তারপরে চিরদিনের জন্য সে নিঝুমে। যখনই ভাবে তখনই শরীর কাঁটা দিয়ে উঠছে। রুমের দরজা বন্ধ করে চেনে নেচেছে খুশিতে। জানালা দিয়ে তা দেখেছে শাহেদ। কি খুশি তিনি মেয়েটার সুখ দেখে। বিগত ৫-৬টা দিন খুব দম বন্ধ অনুভূতিতে কাটে। তবে দিন শেষে ফোন আলাপ হয় রাতভর, কিন্তু তৃপ্তি ছিল না। বেশিক্ষণ দুজন চুপ থাকতো, একজন আরেকজনের গভীর নিঃশ্বাস শুনত। নিঝুম সারাদিন নিজ আসনে বসেছিল, সবার নাচ গান দেখেছে আর ভেবেছে কত রূপে কত ভাবে তিতলিকে ভালোবাসা যায়। তিতলির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে বারবার হেসে উঠেছিল সে। উপস্থিত সবাই সেটা লক্ষ্য করেছে। নির্জন তো বলেই ফেললো, বাজান দেখে হেব্বি খুশি। আমি তোর বাজার লাগিনি। কথার কথা মিয়া। এর মাঝে নিঝুমের ফ্রেন্ড অরুণ আসে। নিঝুমের পিঠে চাপড়ে বলল, তো চৌধুরী সাহেব মাঠে নামার জন্য প্রস্তুত? নিঝুম চোখের চশমাটা ঠিক করে বলল, মাঠে কেন? আরে বাবারে, চৌধুরী মিয়া দেখি বাজা মাছটা উল্টে নিতে জানে না। নিঝুম গলা খ্যাক করে ওঠে, তারপর বলল, অশ্লীল কথা ছাড়ো মিয়া, তোর না বাচ্চা হবে। এসব বলিস না, তাহলে দেখবি তোর ছিল তোর মতো লুচ্চা হয়েছে। অরুণ ভারী অবাক হয়ে বলল, কি কস বেটা, বাচ্চা কি আমার পেটে নাকি? বইয়ের পেটে। তোর পেট দেখে যা মনে হলো তাই বললাম। নিঝুম এদিক ওদিক তাকিয়ে উঠে পড়ে। নির্জন জোরে হেসে উঠে অরুণকে বলল, শালা পেটটা কমা। রাত ৯টায় বরের বাড়ি থেকে কনের যাবতীয় গাড়ি সহনা চলে আসে। রাত ২টোতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফুর্তি শেষ করে নিঝুম তিতলি নিজেদের রুমে আসে। তিতলি নিঝুমের দেওয়া লাল বেনারসিটা বুকে চেপে ধরে চোখ বুজে থাকে অনেকক্ষণ। চারপাশ রোমাঞ্চকর মনে হচ্ছে তার। অদ্ভুত মিশ্র অনুভূতি, তবে তার মাঝে চাপা হয়ে আছে আরেকটা অনুভূতি। ফোনটা বেজে উঠল। তিতলি শাড়িটা কাঁধে নিয়ে ফোন হাতে নেয়। নিঝুমের কল। ঠোঁটে হাসি ফোটে, রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে ভেসে আসে উল্লাস ধ্বনি। আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ। আল্লাহ, থামেন। কেন, শুনতে ভালো লাগছে না? তা নয়, আপনি তো দমও নিচ্ছেন না। দম নিতেও চাই না, সারাদিন রাত চোপো। তুমি আমার বউ। তিতলি কলকল ধ্বনিতে হেসে ওঠে। নিঝুমও হাসে, বলল, অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে। হ্যাঁ, কত লালিত স্বপ্ন বুকে বাসা বেঁধেছে। শুনি একটু। বিয়ের রাতে বলবো। হুম, বিয়ের রাতে কোনো কথা নেই, শুধু প্রেম। তিতলি হাসে। নিঝুম বলল, বলো। কি বলবো? বুকের জমা লালিত স্বপ্ন। এই তো ভাবছি সবসময় শাড়ি পরবো, কোমরে আঁচল গুজে রান্না করব আপনার জন্য। হসপিটালে যাওয়ার আগে শার্ট জুতো টাই পরানোর দায়িত্ব আমি নেব। 3 বেলা খাওয়ানোর দায়িত্ব আমি নেব। বৃষ্টিমুখর সন্ধ্যায় ধোয়া ওঠানো চা কাপ নিয়ে দুজনে পাশাপাশি বসে গল্পে মাতবো। ছুটির দিনে দুজনে বৃষ্টি হলে ছাদে দুজনে ভিজবো। আরও আছে। আমার সঙ্গে থেকে দেখছি বেশ রোম্যান্টিক হয়ে যাচ্ছ। আপনি রোমান্টিক নাকি? তো লম্পট। সেটা তো তোমার জন্য। তিতলি নিশ্চুপ। নিঝুম প্রশ্ন করে, আচ্ছা, বিয়ের পরে যাই করি হালাল তাই না? মানে? ওই তো ছুঁয়ে টুয়ে দেওয়া। নিঝুমের কণ্ঠে ফাজলাম। ছি, আর হালাল? ইস, মিস করব কি? তোমার বকাটা। কোনটা? চরিত্রহীন বলে বকে দেওয়াটা। তিতলি জোরে হেসে ওঠে। নিঝুম বলল, প্রেমের পর কয়েকদিন তুমি সম্বোধন করেছিলে মাঝে মাঝে, তারপর আবার সে আপনি। এবার কি তুমি বলবেন ম্যাম? ট্রাই করব। হুম, বলতেই হবে। বউরূপে আপনার মুখে তুমিটাই শুনতেছি ম্যাডাম। অভ্যেস করছি। বিয়ের পর সব মেয়েই ম্যাডামের রূপ নেয়, তার চেয়েও বাঘিনীর রূপ নেয় অনেকে। মজা করছেন? আমি ওরকম মেয়ে না। হ্যাঁ, যথেষ্ট ঠান্ডা মেয়ে। দেখা যাবে। বেশ ক্ষণ পিনপতন নীরবতা। এই লাজুকলতা। জড়ানো গলা নিঝুমের। আপনার এই ডাকটা ভয়ঙ্কর। ভালোবাসি। জানি। পৃথিবীর যে সুখটা তুমি চাও তাই তোমার পায়ে আমি ছড়িয়ে দেব। আপনার ভালোবাসার চেয়ে সুখ আর আছে নাকি?
যদি নাই বা থাকে তাহলে আমি ছাড়া কখনো দূরে থেকো না। সুখ করে ছাড়তে চাই। কথা বলার ধরন পাল্টে গেছে তোমার। কেমন? খুব সহজেই তুমি আবেগী বানিয়ে দিতে পারো। তিতলি নিশ্চুপ, হালকা হাসে। নিঝুম বলল, তিতলি, হুম, বুকটা শূন্যতায় খা খা করে ইদানিং। আমরাও। হাসফাস লাগে বড্ড। আমরাও। কবে পৌঁছাবো তোমার কাছে? কালই। এখনই চলে আসি প্লিজ। এই না, মানুষ কি বলবে, সেদিনও আপনি চলে আসতে চাইছিলেন। আর একটু ধৈর্য ধরুন। সোমবার তো স্টেশনে চলে এসেছিলাম, তোমার রিকোয়েস্টের জন্য আবার ফিরে আসা। আর কয় ঘন্টা? পাল্টে যাবে আমাদের সম্পর্ক। তিতলি হাসে, বলল, অনেক রাত হয়েছে, ঘুমন। ঘুমাচ্ছি। এই শোনো, বলুন। ভালোবাসি। ভালোবাসি। ফোনটা রাখতে না ইচ্ছেই করছে না। আমারও। টুকটুকি, হুম। জানি না কি বলবো, কল কাটতেই পারছি না। তুমি কাটো। আচ্ছা, কাটছি। এই শোনো, আবার কি? খুব ভালোবাসি। আমি আপনাকে খুব 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 ভালোবাসি। এবার ঘুমান। গুড নাইট। নিঝুম পুরো রুমটায় একবার চোখ বুলায়। এই 7 দিনে সে রুমটা নতুন রূপে সাজিয়েছে। গোল খাট, সাদা চাদর, সাদা পর্দা। আলমারিও চেঞ্জ করেছে, সাদা আলমারি এনেছে রুমে। সোফা সেট চেঞ্জ করেছে, সাদা সোফা এনেছে। পুরো রুমটা সাদাময়। কাল থেকে এই রুমটা আরেকজনেরও, তিতলির আর তার। দুজনের ভালোবাসার ঘর, হৃদয়ের সবটুকু প্রেম এই রুমকে সাক্ষী করেই সে তিতলিকে দেবে। তিতলি কল কেটে ফোন আলমারির উপর রেখে শুয়ে পড়ে। আড়ষ্টতা এসে ভর করেছে, উঠে বসে। জানালার সামনে টুল নিয়ে বসে। বাইরে শনশন বাতাস বইছে। বাতাসে তিতলির সামনের কয়টা চুল উঠছে। মুখটা শুষ্ক। উঠে দাঁড়ায়, এক গ্লাস পানি খেয়ে আবার বসে। আবারও উঠে দাঁড়ায়। পায়চারি করে রুমে অনেকক্ষণ। সকাল 7টায় রওনা দিয়েছে বরযাত্রী, পৌঁছতে দুপুর। কিন্তু তার আগেই আলতাফ চৌধুরী প্লেনে করে সকাল 9টা 30 তিতলির বাড়ি এসে উপস্থিত। শাহেদ অবাক হন। বরের আগে বরের বাপের আগমন। কোনো জরুরি দরকার হলে তো ফোনে বলতো, তারপর আসতো। হুট করে কেন তার আগমন? আলতাফ চৌধুরীর কণ্ঠ শীতল। তিনি তিতলি আর শাহেদকে নিয়ে একটা রুমে বসেন। অনেক কাজ থাকা সত্ত্বেও শাহেদ সেসব ভ্রুক্ষেপ না করে আলতাফের সামনে বসেন। তিতলির বুক কাঁপছে অজানা আশঙ্কায়। আলতাফ চৌধুরী ঝিম মেরে বসে রইলেন অনেকক্ষণ। তিতলি ভয়ার্ত চেহারা নিয়ে বাবার চোখে চোখ রাখে। শাহেদ মেয়ের দিকে একবার তাকিয়ে তারপর আলতাফের দিকে তাকালেন, বলেন, কোনো সমস্যা? আলতাফ চৌধুরী সাবধানে প্রশ্ন করল, আমি যদি অনেকক্ষণ সময় নিয়ে একটা গল্প বলতে চাই, শুনবি মা? শুনবি শাহেদ? বাবা মেয়ে বুঝে উঠতে পারলো না এমন একটা দিনে বরের বাবা গল্প বলতে আসে অনেকক্ষণ সময় নিয়ে। তবুও তিতলি বলল। আলতাফ দীর্ঘশ্বাস ছাড়লেন। শাহেদকে বলেন, শাহেদ, তো জানিস তোর ভাবির সাথে বাল্যকাল থেকে আমার ভাব ছিল। সে কি? আর আমি একা জানি, পুরো গ্রামই জানতো। আলতাফ চৌধুরী হাসলেন। তিতলির দিকে তাকান, চোখের চশমাটা ঠিক করে বলেন, নিঝুমের আম্মা আর আমি এই গ্রামে ছিলাম। আমার যখন 12 বছর তখন আঞ্জুর 7 বছর। তখন থেকে আমাদের মধ্যে ভাব ছিল। আস্তে আস্তে বড় হই। এখানে ছেলে মেয়েরা 16-17 বয়সে কলেজে উঠে পড়ে, আর আমাদের সময় 18-20 বয়সে কলেজে ওঠা হতো। স্কুলে অনেক বয়সে ভর্তি হতাম। যখন আমি এসএসসি পাস করি তখন আমার বয়স ছিল 20। কলেজে পড়ার জন্য ঢাকায় আসতে হয়। ঢাকায় আসার আগে বুঝিনি আমি আঞ্জুকে ভালোবাসি। যখন ঢাকায় যাই তখন খুব মনে পড়তো আঞ্জুকে। কেঁদেছি অনেকবার, একটাবার দেখার জন্য। কিন্তু ঈদের আগে সম্ভব ছিল না গ্রামে আসার। তখন আর্থিক সমস্যা ছিল, চাইলেই পারতাম না চলে আসতে। 1 বছর পর গ্রামে পা দেই। সবার আগে আঞ্জুর মুখটা দেখি। ও অপেক্ষা করছিল আমার জন্য। খুশিতে কান্না করেছিল আঞ্জুমান। সুতি সালোয়ার কামিজ পরা ছিল, মাথায় ঘোমটা। সেদিন প্রথম অন্য দৃষ্টিতে দেখেছিলাম আঞ্জুকে, বউরূপে। এতদিন পর ভোরে নদীর ঘাটে দেখা করি। আঞ্জুর নাক টেনে টেনে কাঁদছিল। 16 বছর বয়সী মেয়ে তখন সে। ঝটপট বলে দেই ভালোবাসি। এটুকু বলে আলতাফ চৌধুরী থামেন। চোখে মুখে ভালোবাসার আভা ফুটে উঠেছে। দম নিয়ে আবার শুরু করেন, আমি জানতাম আঞ্জু আমাকে ভালোবাসে।
ওর কিশোরী মনে প্রেম আছে আমাকে নিয়ে। তাই সেদিন থেকেই শুরু হয় আমাদের পাকাপাকি প্রেম। শহরে গিয়ে টিউশনের টাকায় মোবাইল কিনি, ছোট ছোট বাচ্চা পড়াতাম। আঞ্জু ওর দাদার ফোন চুরি করে রাতে আমায় মিস কল দিত, আমি ঘুরতাম। বেশ চলছিল আমাদের প্রেম। প্রেমের 6 মাস পরেই যোগ বসে মাথায়, বিয়ে করবো আঞ্জুকে। গ্রামে চলে আসি। আরমান ভাইজানের কাছ থেকে টাকা নেই। আঞ্জুকে বলি বিয়ের কথা, লুকিয়ে বিয়ে করব। যখন চাকরি হবে ঘরে তুলে নিব। আঞ্জু রাজি হয়। সন্ধে শহরে কাজী অফিসে গিয়ে করে ফেলে বিয়ে। সাহায্য করছিল কয়েকজন বন্ধু, শাহেদও ছিল। আলতাপ থামেন। গলা শুকিয়ে এসেছে। তিতলি মুগ্ধ হয়ে শুনছিল। আলতাপ পানি খেতে চান শুনে রুম থেকে বের হয়ে যায় পানি আনতে। পানি খেয়ে আলতাপ আবার শুরু করে। ভার্সিটি ভর্তি হই, পাশাপাশি একটা চাকরিও পেয়ে যাই। প্রাইমারি স্কুলে বাংলা শিক্ষক পদে। শিক্ষকতাকালে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। আগুন রূপ ছিল তার, যে কোনো ছেলের চোখ ঝলসে দেওয়ার মতো। আমার চোখও ঝলসে যায়। সেই মেয়ে বয়সে আমার চেয়ে বড় ছিল, তবুও বন্ধুত্ব হয় আমাদের। আঞ্জুর সাথে ফোনে কথা বলা কমিয়ে দেই। যা টাকা ইনকাম হতো ওড়াতে থাকি সুন্দরী ম্যাডামের পেছনে। প্রেমে লিপ্ত হই। বছরে একবার গ্রামে এসে আঞ্জুর বাঁধনে পড়ে যাই। ভালোবাসা আর মোহের পার্থক্য বুঝি। আঞ্জু আমার ভালোবাসা। নিজেকে নিজের পশু মনে হতে থাকে। গালি দিয়ে নিজেকে। শপথ করি মনে মনে আর ওই মেয়ের পেছনে ঘুরবো না। কিন্তু শহরে এসে আবার এই সর্বনাশের সুন্দরীর ফাঁদে পড়ে যাই। আরমান ভাইজান তখন আমার কাছে আসেন। আমার বাসায় মেয়েটাকে দেখে বলেন বিয়ে করে নিতে। আমিও করে নেই। কেন করি জানি না। 2টা বছর কিসের মাঝে ছিলাম তাও জানি না। আমি যেন কোনো জাদু বলে আটকে পড়েছিলাম। তার কথায় একটা ক্যামেরা কিনি, যেখানে ঘুরতে যেতাম মেমোরি ভরে ফেলে হতো দুজনের ছবি দিয়ে। এটুকু বলে আলতাপ চৌধুরী আরেকটু পানি খান। ঝিম মেরে কতক্ষণ বসে থাকেন। তারপর তিতলির দিকে তাকান। তিতলি মাথা নিচু করে বসে আছে। আলতাপ চৌধুরী ঠান্ডা গলায় বলেন, জানো তিতলি, তোমার এসব শুনতে অস্বস্তি হচ্ছে। হবু শ্বশুরের যৌবনকালের কুকুরটিকে শুনতে চায়, তবু আজ আমি বলতে হবে, তোমায় শুনতে হবে মা। তিতলি বিব্রত বোধ করে। কি জন্য এমন এক পরিস্থিতিতে পড়তে হলো তার। সে মাথা নিচু করেই থাকে। শাহেদ অভিজ্ঞ চোখে আলতাপ চৌধুরীকে দেখছেন। আলতাপ চৌধুরী শুরু করেন, বিয়ের 2-3 মাস পরেই মনে হলো এই মেয়েকে আমার আর ভালো লাগছে না। এমনকি কোনো মেয়েকে না। বারবার আঞ্জুর মুখটা চোখে ভাসছিল। প্রতিটি মুহূর্তে যন্ত্রণায় ভুগতে থাকি। যে সুন্দরীকে পেতে আঞ্জুকে অনেক অবহেলা করেছে, সেই সুন্দরীর রূপও তখন আমার কাছে মূল্যহীন হয়ে পড়ে। বারবার মনে হতে থাকে আমার স্বপ্নে ছিল আঞ্জুকে নিয়ে একটা সংসার হবে, টোনাটুনির মতো মিলেমিশে থাকবো। কিন্তু সেটা আমার জন্যই হয়নি। নিজেকে নিজেরই খুন করতে ইচ্ছে হয়েছিল বারবার। ডিপ্রেশনে পড়ে যাই। কেমনে এই মেয়েকে ডিভোর্স দেই। আঞ্জু আমার দ্বিতীয় বিয়ের কথা শুনলে কি হবে? মেয়েটা মরে যাবে একদম। একদিন কল করে বলে ফেলে আঞ্জুকে আমি বিয়ে করেছি, আরেকটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চাই, তাকে আমার ভালো লাগে না। তারপর উত্তরে কিছু বলেনি আঞ্জু। এরপর দিন শুনি পোকামাকড় মারার বিষ খেয়েছে আঞ্জুমান। ওই সময়টাতে আমার কি হয়েছিল আমি আজও ব্যাখ্যা করতে পারবো না। আলতাপ চৌধুরীর গলা কাঁপছে। মাথা নিচু করে কাঁদছেন তিনি। তিতলির বুকটা ভার হয়ে আসে। কান্নার গলায় এসে থেমে গেছে। অস্ফুটে স্বরে তিতলি বলল, আলতাপ চৌধুরী চোখের জল মুছে বলল, বেঁচে যায় আঞ্জুমান। কেঁদে ওর 2 হাত ধরে মিথ্যা বলে আমি মজা করে এসব বলছি। আর অনেক কিছুই বানিয়ে বলি। সিদ্ধান্ত নেই দ্বিতীয় স্ত্রীর পায়ে পড়ে হলেও ডিভোর্স নিব। ঢাকা এসে মেয়েটার পায়ে পড়ে কাঁদে আমার ডিভোর্স দিতে। চিৎকার বলি আমি আঞ্জুকে নিয়ে আমি বাঁচতে চাই, আমার আঞ্জুকে নিয়ে সুখে সংসার করতে চাই। মেয়েটা রাজি হয়নি বলে ডিভোর্স দেবে না, তবে কখনো আমার সামনে আসবে না। মৃত্যুর আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব কখনো কমতি হলে বইয়ের অধিকার নিয়ে সামনে দাঁড়াবে। কোনো কিছুতে যখন ডিভোর্স দিচ্ছিল না, বাধ্য হয়ে তার শর্ত মেনে নেই। সত্যি সে দূরে চলে যায়। আঞ্জুকে ঘরে তুলে আনি। গ্রামে চলে আসি। ব্যবসা শুরু করি। সুখে সংসার করি। সব আবদার পূরণ করি। প্রথম 3-4 বছর ভয় ছিলাম কখন না সংসারে আগুন নিয়ে আসে মেয়ে, কিন্তু আসেনি। নির্জন একসাথে আসে।
গ্রামে ওদের প্রাইমারি অবধি পড়িয়ে সিলেট চলে আসি। সিলেটে আরমান ভাইজান ব্যবসা করতেন, তাই আমি এসে ব্যবসা শুরু করি। ব্যবসার লাভ হতে থাকে ধীরে ধীরে। একসাথে নিজের সংসার আর সেই মেয়ের চাহিদা ভালোভাবেই চালাতে সক্ষম হই। ছেলেরা কলেজে ওঠে, মেয়েরা স্কুলে। তবুও মেয়েটা আমার সামনে আসেনি কখনো, অধিকার চায়নি। কিন্তু জানো মা, আমি আতঙ্কে ছিলাম সব সময়। এই বুঝি আমার সংসার শেষ হবে। পাপ কখনো ছাড়ে না, এটা চিরন্তন সত্য। 6 বছর আগে মেয়েটার সাথে যোগাযোগ করি, অনেক টাকা অফার করি বিনিময়ে ডিভোর্স দিতে, আমি একটু শান্তি দিতে, কিন্তু দেয়নি। তার কণ্ঠে শুনে বুঝেছি তার সেই সুন্দর যৌবন আর নেই, বয়সের ছাপ পড়েছে। কিন্তু জেদ এখনো আছে, কিছুতেই ডিভোর্স দিবে না। আমি তো তার জীবনও নষ্ট করেছি। শাহেদ বিরক্তি নিয়ে বলল, এসব বিয়ের পরও তো শুনতে পারতি, আজই কেন, বিয়ের দিনই কেন? আলতাফ চৌধুরী শাহেদের কথার উত্তর না দিয়ে অন্য কথা বলেন। যেদিন তোর ভাবি শুনলো তুই আর একটা বিয়ে করেছিস, তোকে কত বকেছে। কয়দিন তো সারাদিনই বকেছে। জেসমিন ভাবির কষ্ট হয় অনেক, কোনোভাবেই স্বামী ভাগ কাউকে দিতে চায় না, এমন কত শত কথা বলতো। তখন আমার ভয়ে বুক কাঁপতো। আমারও যার একটা স্ত্রী আছে। অনেকক্ষণ তিনজনে নিশ্চুপ। তারপর আলতাফ চৌধুরী বলল, গতকাল সকালে একটা কল আসে, আমার দ্বিতীয় স্ত্রীর কল। দেখা করতে চায়। কলেজে আমার শুকিয়ে আসে। একবার ভাবে খুন করে ফেলবো মহিলাকে। তারপর নিজেকে ঠান্ডা করে দেখা করতে যাই। তার পাশে আমার বড় ভাই ছিল, শুনি সে আমায় ডিভোর্স দিতে চায়। তিতলির চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। খুশিতে ডগমগ হয়ে বলল, আল্লাহ ভরসা, আল্লাহ মুখ তুলে চেয়েছেন। আলতাফ চৌধুরী গার্ড হয়ে বসে থাকেন অনেকক্ষণ। তারপর আচমকা তিতলির পায়ের কাছে বসে পড়েন নিস্তেজ শরীর নিয়ে। তিতলি চিৎকার করে উঠতে চাইলে আলতাফ চৌধুরী বলেন, ওঠো না মা, বসে থাকো। এভাবে বসেছেন কেন? আলতাফ কাঁপছে। শাহেদ উদ্বিগ্ন হয়ে বলল, আলতাপ, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আলতাফ মাথা নিচু করে বলেন, কিন্তু আবারও শর্ত দিয়েছে সে, নিজুমের সাথে বিয়েটা ভাঙতে হবে। তোমাকে নিজুমের থেকে দূরে চলে যেতে হবে। হৃদের সাথে নিজুমের বিয়ে হতে হবে, নয়তো সে সামনে এসে দাঁড়াবে আমার পরিবারের। তার কাছে প্রমাণ হিসেবে অনেক কিছুই, ছবি আর বিয়ের দলিল। আমার আঞ্জু মরে যাবে। তিতলি স্তব্ধ হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত গড়াগড়ি খেল। শাহেদ হুঙ্কার দিয়ে ওঠেন, মা- মানে কি বলছিস? আমার মেয়েকে বলি বানাবি নাকি? শাহেদ, বিশ্বাস কর, আমি জানতাম না হৃদি নিজুমকে ভালোবাসে, আর আমারই আপন ভাই আমায় ছুরি মারবে। আরমান, তোর বড় ভাই মহিলাদের নিয়ে আসছে। আলতাফ মাথা নাড়ায়। তারপরই আর্তনাদ করে তিতলিকে বলল, আমার সংসারটা বাঁচবে মা, আমার সংসারটা বাঁচাবে মা, আমার আঞ্জুকে বাঁচাবে। এসব জানাজানি হলে আমার ছেলে মেয়েরাও ভেঙে পড়বে, আলাদা হয়ে যাবে আমার থেকে। তিতলি ঠায় বসে আছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে। শ্বাস বন্ধ কষ্ট হচ্ছে। নিজেকে সামলিয়ে বলল, আপনার ছেলে আমাকে ছাড়া ভালো থাকবে না। হৃদি খুব ভালো মেয়ে মা, ও ঠিক সামলে নিবে। তিতলি মাথা ঘুরিয়ে যাচ্ছে। বিছানায় সে বসেছিল। তার সামনের টুলে ছিল আলতাফ। সে বিছানার চাদর খামচে ধরে। আলতাফ চৌধুরী তিতলির পা ধরতে গেলে তিতলি দ্রুত পা তুলে বিছানায় বলে, প্লিজ এমন করবেন না। মা, আমায় ক্ষমা করো, আমার সংসার রক্ষা করো। আলতাফ কাঁদছেন। শাহেদ হতভম্ব। কি হচ্ছে? কি হওয়ার কথা ছিল? তিনি স্বার্থপর না, কিন্তু তার মেয়ের সুখ স্বার্থপর যে হতেই হবেই। তিনি বলেন, দেখ আলতাপ, তুই ভুল করছিস, ভুলের শাস্তি পাবি। তার জন্য আমার মেয়ে এত বড় ত্যাগ করবে না। আঞ্জু কিছু করে বসলে তিতলিও যে নিজুমের সাথে সুখী হবে না। আলতাফ চৌধুরীর তরঙ্গহীন স্বর। তবুও আমার মেয়ে করবে না এত বড় ত্যাগ। আলতাফ চৌধুরী অসহায় দৃষ্টিতে তিতলির দিকে তাকান। তিতলি চাদরের ফুল বরাবর তাকিয়ে আছে। মনে হচ্ছে প্রাণহীন মৃত লাশ বসে আছে। আলতাফ অনেকক্ষণ অপেক্ষা করেন তিতলির উত্তরের জন্য, কিন্তু তিতলি নড়ছে না। তিনি নিরাশ হয়ে উঠে দাঁড়ান। একবার তিতলির দিকে তাকান, আরেকবার শাহেদের দিকে, তারপর বেরিয়ে যান। আলতাফ চৌধুরী যাওয়ার কয়েক মিনিট পার হয়। শাহেদ তাকিয়ে আছেন মেয়ের দিকে। কি ভাবছে এত মেয়েটা? তিনি বলেন, তিতলি, তোর নিজুমকে ছাড়তে হবে না, বিয়ে হবে তোদের।
তিতলি প্রাণহীন চোখে তাকায় বাবার দিকে, তারপর বলল, সবই তো শুনলেন। বিয়ে হওয়ার পর কি সুখী হব আমি বাবা। যখনই পা দেব ওই বাড়িতে তখনই থেকেই ঝড় শুরু হবে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আঞ্জুমান ফুবি সত্যি মানতে পারবে না এত বড় অবিশ্বাসঘাতকতা। তুই কি বিয়েটা করবি না ভাবছিস? তিতলি হাসলো, তারপর বলল, আঞ্জুমান ফুপির কাছে যতদিন ছিলাম মনে হয়নি মা নেই আমার বাবা। নিঝুম, নিঝুম, বিয়ে ভাঙতে দিবে? ভাঙবো না, পালাবো। তিতলি, বাবা, বিয়েটা করে আমি শান্তি পাবো না, সারা জীবন অনুশোচনায় ভুগবো। শাহেদ বাকরুদ্ধ, জিভ ভারী হয়ে এসেছে যেন। তিনি কি করবেন? এই বয়সে এসে কোন সমুদ্রের উত্তাল ঢেউয়ে মেয়েকে নিয়ে তলিয়ে যাচ্ছেন? কিছু ভুল, কিছু পাপ, এভাবেই কি সারা জীবন শাস্তি নিয়ে আসে, শ্বাসরুদ্ধকর কষ্ট নিয়ে আসে? আচ্ছা, আলতাফ চৌধুরীর ভুলের মাসুল তিতলিকে কেন দিতে হচ্ছে? ওনার ছেলেকে ভালোবাসার জন্য, নাকি আলতাফ চৌধুরীর ছেলে নিঝুমের বুক থেকে তার কলিজাটা ছিঁড়ে নিয়ে রক্তাক্ত করার জন্য? এতে আলতাফ চৌধুরীর শাস্তিটা কিভাবে হয়? ছেলের কষ্টেই বাবার কষ্ট? তাই বুঝি এত পেঁচিয়ে কষ্ট আদান প্রদান হচ্ছে একজন থেকে আরেকজন? ঘোড়া গাড়ি চড়ে রাজপুত্র আসছে রাজকন্যাকে নিয়ে যেতে। রাজপুত্রের ঠোঁটে হাসি লেগে আছে। রাস্তাঘাটের মানুষজন চোখ চোখ সরাতে পারছে না। ঘোড়া গাড়িতে বরের বেশে বসে আছে নিঝুম। সিলেট টু কুমিল্লা ঘোড়া গাড়ি দিয়ে। কষ্ট সাধ্যই বটে, জ্যাম লাগছে বারবার রাস্তায়। নিঝুম তিতলিকে বলেনি ঘোড়া গাড়ি চড়ে যে আসবে, সারপ্রাইজের জন্য কথাটা লুকিয়ে রেখেছে। কুমিল্লা ঢুকে দুপুর 2টায়। আরো 1 ঘন্টা 30 মিনিট লাগবে পৌঁছতে। নিঝুমের বুক ধকধক করছে। সে ভাবছে, লাল বেনারসি পরা তিতলিকে কোলে করে যখন ঘোড়া গাড়িতে এনে তুলবে, কি অবাকটাই না হবে তিতলি। আর বাকি 30 মিনিট। উত্তেজনায় নিঝুমের পানি তৃষ্ণা পায়। নিঝুমের পাশে নির্জন বসেছে। নির্জন ভেবেছিল নিঝুমের মতো সে জামাই সাধবে, শুধু পাগড়িটা ছাড়া। কিন্তু আঞ্জুমান তখন বললেন, নতুন কেউ তোদের একসাথে দেখলে এমনিতেই চিনে না কে কোনটা। এখন তুইও যদি জামাই সাজ ধরস তখন জামাই কোনটা চিনবে না। এটাই তো মজা আম্মু, জামাই আমি না, নিঝুম চিনবে না। এত দূর থেকে যাচ্ছিস, পৌঁছতেই বিকেল গড়িয়ে যাবে দেখিস। তার উপর ধাঁধায় ফেলতে হবে না গ্রামবাসীকে। আরেকবার এরকম জামা পরে যাইস, মজা নিস। নির্জনের আর জামাই সাজা হলো না। নিঝুম নির্জনের মৃদু গলায় ডাকলো, এই নির্জন, নির্জন তাকায়। নিঝুম চশমা পরেনি। তার মতে তাকে চশমা ছাড়া বেশি সুন্দর লাগে। যেহেতু আজ তার বিয়ে, বেশি সুন্দর লাগতে হবে। পানি হবে? বউ দেখার আগে গলা শুকিয়ে গেছে। প্রথম বিয়ে তো, তারপর আর গলা শুকাবে না। মানে আবারও বিয়ে করবে? আচ্ছা, নিঝুম চোখা চোখে তাকায়, বলল, পানি দে, কথা কম বল। নির্জন হেসে পানি দিতে দিতে বলল, মিয়া তুমি তো বাংলাদেশের নিউজে নিউজে ভাইরাল হয়ে গেছো। নিঝুম পুরো বোতলের পানি খেয়ে শেষ করে বলল, হওয়ার কথা। ঘোড়া গাড়ি চড়ে এত দূর কে আসে বিয়ে করতে? তিতলির গ্রামে যখনই ঘোড়াগাড়ি সহ 25টা কার, 50টি মোটরসাইকেল প্রবেশ করলো, একটা হুল্লোড় লেগে গেল। তিতলির বাবার আবদার ছিল কম হলেও 700 থেকে 800 মানুষ নিয়ে আসতে। তিনি মেয়ের বিয়ে দিতে চান রাজকীয়ভাবে। যদিও হাতে ক্যাশ নেই, তবে জমি আছে তো ছিল প্রচুর। হঠাৎ করে নিঝুমের অন্যরকম অনুভূতি হচ্ছে। নির্জন খেয়াল করলো নিঝুমের চেহারার উজ্জ্বলতা কমে এসেছে যেন হুট করে। বলল, নিঝুম কি হইছে? জানি না ভাই। নির্জন নিঝুমকে পরখ করে বলল, অনুভূতি কেমন? শূন্যতা। একটু পরই পূর্ণ হবে। নিঝুম স্মিত হাসলো। তিতলিদের বাড়ির সামনে একটা গোল বড় মাঠ আছে। ঘাসে ভর্তি ছিল। মাঠ ঘিরে বড় বড় গাছপালা। মাঠের ঘাস আগাছা কেটে ডেকোরেশন করা হয়েছে। দূর থেকে বরযাত্রীর নজরে পড়ে। সবাই মুগ্ধ হয়ে তাকায়। এ যেন সত্যি কোনো রাজার মেয়ে নিতে আসা হয়েছে। রাজকীয় আয়োজন চারিদিকে। যত কাছে আসা হচ্ছে, মনে হচ্ছে কোনো আনন্দ নেই চারপাশে। নিঝুম অজানা আশঙ্কায় ঘামতে থাকে। নির্জনও অবাক হচ্ছে খুব। মিউজিক বক্স দেখা যাচ্ছে বড় বড়, অথচ গান নেই, হই হুল্লোড় নেই। বর এসেছে শুনে মুরব্বীরা এগিয়ে আসেন। নিঝুমের ফুপু ফুপারা আগে নেমে যান। নিঝুমও অজানা আতঙ্কে যত দ্রুত সম্ভব নেমে পড়ে। একজন বৃদ্ধ লোক বলেন, নিঝুমের মেরুদণ্ড বেয়ে যেন ঠান্ডা শীতল স্রোত হামাগুড়ি খেল।
ততক্ষণে মৌনতা, মোহনা, রোহি, আঞ্জুমান সহ পরিবারের প্রত্যেক মানুষ চলে এসেছে। আঞ্জুমান বলেন, শাহেদ ভাইজান কোথায়? আমি ওনার সাথে কথা বলবো। মধ্যবয়স্ক একজন লোক কিছু বলার আগেই নিঝুম সবাইকে ঠেলে তিতলির বাড়ির ভিতরে ঢুকে চিৎকার করে ডাকলো, তিতলি, হেই তিতলি, তিতলি। তিথি আর তার মা বেরিয়ে আসে। দুজনেরই মাথা নিচু। নিঝুম আহত চোখে তাকায়। চারপাশ যেন তাই বলছে, তিতলি পালিয়েছে। নিঝুম কাপা গলায় রাগ এনে বলল, তিতলি কোথায়? তিথিয়া মাথা নত রেখেই বলল, দুপুর 12টা থেকে আমরা সবাই আব্বু আর তিতলিকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। নিঝুমের চারপাশ চক্কর দিয়ে ওঠে, দুপা পিছিয়ে যায়। নির্জন এসে ধরে। নিঝুম যেন কিছুই বুঝছে না। তারপরে নিজেকে সামলিয়ে তিথি আর তার মাকে ঠেলে রুমের ভিতরে ঢুকে। তিতলি তিতলি করে ডাকতে ডাকতে বাড়ির আনাচে কানাচে দেখে ফেলে ইতিমধ্যে গ্রামের সব লোক আবার জড়ো হয়েছে। বর এসেছে শুনে দুপুর 2টো অবধি নানা রকম কথা বলে চলে গিয়েছিল। এখন আবার এসেছে। আলতাফ চৌধুরী গ্রামের এক বন্ধুর বাড়িতে ছিলেন। তিতলি পালিয়েছে খবরটা অনেক আগেই শুনেছেন। অবাক হয়েছেন, আহত হয়েছেন, সেই সাথে একটা শান্তি অনুভবও যেন হয়। কিন্তু আসেননি এদিকে। নিঝুম আসার অপেক্ষা করছিলেন। তিনি তিতলির বাড়িতে ঢোকার সাথে সাথে আঞ্জুমান আক্রমণ করেন। কই ছিলে তুমি? অঘটন ঘটে গেছে এখানে। নিজুমকে এখন কে সামলাবে? কইরে নিঝুম, বাইরে শুনেছি, ভেবো না তুমি, আমি দেখেছি। নিঝুম বাগানটা ঘুরে আসে। মাথা হ্যাং হয়ে এসেছে তার। উঠোনে সবাই ছিল। নিঝুম হেঁটে আসে ধীরে ধীরে। তারপরই হুট করে উঠোনে থাকা পানি ভর্তি বালতিটা লাথি মেরে দূরে সরিয়ে দেয়। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখ মুখ লাল। দুহাতে মুখ ঢেকে জোরে নিঃশ্বাস ফেলে। ভাবে আসলে কি হয়েছে। পাগড়িটা মাথায় নেই, কোথায় পড়ে গেছে অনেক আগেই। মুখ থেকে হাত সরিয়ে তিতলির সৎমায়ের দিকে সে তাকায়। ক্রোধ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি লুকিয়েছেন তাই না? শোধ নিচ্ছেন। কত টাকা লাগবে আপনার? বিক্রি করুন আমার কাছে, যত টাকা লাগে দেব। তিতলিকে বের করে দিন। তিতলির সৎমা আক্রোশে ফেটে পড়েন, বলেন, নিঝুম ঝাঁঝালো আরো কয়টা কথা বলতে যাওয়ার পূর্বেই তিথিয়া বলল, ভাইয়া বিশ্বাস করেন, সত্যি আমার এসবে নাই। আব্বা হঠাৎ করেই তিতলিকে নিয়ে কোথায় চলে গেছেন আমরা জানি না। নিঝুমের চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, শরীর কাঁপছে। তিতলি তিতলি নাই। আজ না বিয়ে, লুকোচুরি খেলছে? কই লুকিয়েছে? নিঝুম ভাবতে পারছে না তিতলি নাই। আজ তাদের বিয়ে, অথচ তিতলি নেই। কই গেছে? নিঝুমের ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড, কলিজা সবকিছু উত্তেজিত হয়ে উঠেছে। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হাত মুঠো করে, চোখ রাখা মাটিতে। আলতাফ চৌধুরী, নির্জন, এমনকি কেউই সাহস পাচ্ছে না সামনে এগোতে। নিঝুম রক্ত বর্ণের চোখে ঘুরে তাকায়। উপস্থিত সবাই আঁতকে উঠে চোখ দেখে। নির্জন বুঝিয়ে শুনিয়ে সবাইকে সিলেট পাঠিয়েছে। বলেছে সে নিঝুমকে নিয়ে ফিরবে। আঞ্জুমান যেতে চাননি, তিনি কাঁদতে কাঁদতে আধমরা। নিঝুম সেই বিকেল থেকে গাড়ি নিয়ে যেদিক চোখ যায় ছুটছে আর খুঁজছে তিতলিকে। পিছু পিছু নির্জনের গাড়ি। আর বরযাত্রীরা কোণে বাড়ি পৌঁছবার পর থেকেই বাকরুদ্ধ। এমন ঘটনা কখনো দেখেনি তারা। নিঝুম গাড়ির ড্রাইভ করতে করতে রাস্তার দুপাশ দেখছে। বুকে ঝড় বইছে। তিতলিকে এই বুঝি পেয়ে গেল। তারপরই কয়টা মার দেবে। তিতলি ব্যথা পেয়ে কেঁদে দেবে, তখন সে বুকে টেনে নেবে, বুকের কাঁপুনি শোনাবে, বলবে তার নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, আর যেন কখনো ছেড়ে না যায়। এবারের মতো ক্ষমা করে দেবে, কিন্তু পাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না তিতলিকে? নিঝুমের শরীরের হারে হারে আক্রোশ, ক্রোধ, ভয়। নিজেকে তার পাগল মনে হচ্ছে। বুকের উপর পুরো পৃথিবীটা উঠে লাফাচ্ছে। এত ভার, গলা শুকিয়ে যাচ্ছে বারবার। দমটা যেন গলায় এসে আটকে গেছে, এখনই বের হয়ে যাবে। চোখে ভাসছে পেছনে ফেলে আসা সুন্দর সময়গুলো। নিঝুমের ভেতরটা আর্তনাদ করছে। তিতলি কোথায় তুমি? আমি তোমায় ছুঁতে পারছি না কেন? প্লিজ তিতলি, এমন করো না। আমি তোমাকে ছুঁতে চাই। বুকটা আমার পুড়ছে খুব। একটা বার এসে মাথা রাখো। শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। রাত অনেকটা হয়েছে। নিঝুম একটা ছোট নদীর পাশে গাড়ি থামায়। গাড়ির দুপাশের দরজা খুলে দেয়। একদিকটায় অনেক হাওয়া, অনেক নিরিবিলি। মাঝে মাঝে এক দুটো গাড়ি যাচ্ছে আসছে। নিঝুমের গাড়ি থেকে অনেকটা দূরত্ব রেখে নির্জন গাড়ি থামিয়েছে। নির্জনের সাথে গাড়ির ড্রাইভার রয়েছে। ড্রাইভার বলল, ওনার কাছে যাবেন না?
নির্জন কথা বলতে গিয়ে দেখে কথা আসছে না। কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, একটু একা থাকুক, কাঁদুক, নয়তো সামলানো যাবে না। মাইয়াডা এমন শেখা দিল বাইটারে। ভাইজান কত সুন্দর, সারলো কেমনে? এর পিছনে অবশ্যই কোনো বড় কারণ আছে। তিতলি ওইরকম মেয়ে না, নিঝুমকে পাগলের মতো ভালোবাসে। নিজুম বাইয়াটার জন্য খারাপ লাগতাছে অনেক, কি ভালোবাসতো। নির্জন দীর্ঘশ্বাস ছাড়ল। ড্রাইভার সাবধানে বলল, গ্রামের লোকের সাথে আমগোর সাথে আসা মানুষগুলো তিতলি আফারে অনেক খারাপ কথা বলতাছিল। নির্জন নখ খোঁচায়, কিছু বলল না। ড্রাইভিং সিটে নিঝুম দ স্টাইলে বসে আছে। হাঁটুতে দুহাত রেখে তার উপর মাথা নত করে সে কাঁপছে। বেশি কাঁপছে বুক, বুকের আর্তনাদ সে শুনতে পাচ্ছে। শেরওয়ানি খামচে ধরে নিঝুম, কান্নার বেরিয়ে আসছে, ঠেলে ঠুলে বেরিয়ে আসছে। নিঝুমের ঠোঁট কাঁপছে, বুকে রাগ, আক্রোশ, ক্রোধ কিছু নেই। চোখে জ্বলছে, জল গড়াবে। জল জমেছে, বেরিয়ে এসেছে, গাল বেয়ে নিচে নামছে। নিঝুমের বুক পুড়ছে, আগুনে দাউ দাউ করে জ্বলছে। চোখের জল গরম, বুকের আগুন থেকে ঝাল হওয়া গরম জল। ঠোঁট কামড়ে ধরে কাঁদছে সে। নির্জন ড্রাইভারকে রেখে এগিয়ে আসে, ড্রাইভিং সিটের পাশের সিটে বসে। দেখতে পায় নিঝুমের শরীর কাঁপছে, বুকটা কেঁপে ওঠে নির্জনের। নিঝুমের কাঁধে হাত রাখে, নিঝুম কেঁপে ওঠে। ভাবে তিতলি এসেছে, কিন্তু তাকিয়ে দেখে নির্জনকে। নির্জন নিঝুমের চোখ মুখ দেখে আঁতকে ওঠে, বলল, ভাই। নিঝুম তাকায়, চাহনিতে বিষাদ যন্ত্রণা। নির্জনের চোখে জল জমে। নিঝুমকে জড়িয়ে ধরে। নির্জন বলল, বাড়ি চল। নিঝুম দুহাতে শক্ত করে নির্জনকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাই, আমার মনে হচ্ছে আমার শরীরটা পড়ে যাচ্ছে। কে যেন জীবন্ত আমায় চিতায় ফেলেছে। চারদিকে আগুনের দাম। তিতলি কোথায় গেল? কেন গেল? এভাবে বলিস না তুই। তোরে এভাবে মানায় না, সত্যি মানায় না। নিঝুম সরে যায়, নিজের চুল টেনে ধরে। নির্জন বাধা দেয়। ভাই, সব ঠিক হয়ে যাবে। নিঝুম বেরিয়ে আসে গাড়ি থেকে। একটু জায়গাতে 3-4 বার হাঁটে, তারপর পরই একটা বড় গাছের সামনে গিয়ে দাঁড়ায়। নির্জন দৌড়ে এসে জড়িয়ে ধরে, উত্তেজিত হয়ে বলল, নিজের ক্ষতি করিস না, তুই না ডক্টর, জ্ঞানী ছেলে, তুই এমনটা করতে পারিস না। নিঝুম ছোটার জন্য নির্জনকে ধাক্কা দেয়। ড্রাইভারও বেরিয়ে এসেছে। নির্জন ড্রাইভার একসাথে নিঝুমকে ধরে। অনেক ধস্তাধস্তির পর নিঝুম শান্ত হয়ে নদীর পাড়ের রাস্তার পাশের মাটিতে বসে পড়ে। কাপা গলায় আস্তে করে বলল, বুক জ্বলছে, পানি লাগবে। ভাইজান বাড়ি চলেন। নিঝুম, বাড়ি চল, দেখিস কয়দিনের মধ্যেই তিতলি ফিরে আসবে। ভেতরটা চলে যাচ্ছে। কতবার বলবো, আমি শান্তি পাচ্ছি না। আমি কোথাও যাব না। নিঝুম চির চেঁচিয়ে উঠল। তারপর আবার শান্ত স্বরে বলল, আমার টুকটুকিকে এনে দে ভাই। কোথায় গেল? কিছু হয়নি ভাই, বিশ্বাস কর, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুই শান্ত হ, বাড়ি চল। নিঝুম মাটিতে শটান হয়ে শুয়ে পড়ে। পৃথিবী যেন থমকে গেছে, নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কে যেন বিষ ছড়িয়ে দিয়েছে চারিদিকে। শাহেদ প্রয়োজনীয় জিনিসপত্র আর মেয়েকে নিয়ে রেল স্টেশনে আসেন। খোঁজ নিয়ে জানতে পারেন ইন্ডিয়ার ট্রেন রাত 11টায় ছাড়বে। দুপুর তখন 1টা। এতক্ষণ থাকবে কোথায়? আশেপাশে কোনো হোস্টেল আছে নাকি তিনি জানেন না। কখনো দরকার পড়েনি তো। একজন যুবক পথচারীকে ডেকে তিনি প্রশ্ন করেন। ছেলেটা একবার শাহেদ আর তিতলিকে দেখে নেয়। তিতলি কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না, প্রাণহীন দেহ দাঁড়িয়ে আছে যেন। ছেলেটা হোটেল কোন দিকে বলে দিয়ে চলে যায়। শাহেদ হোটেলের রুম বুকিং করে, একদিনের জন্য অগ্রিম টাকা দিয়ে দেয়। রাত 10টা 45-এই বেরিয়ে যাবে। কলকাতা যাবে মেয়েকে নিয়ে। জেসমিনের বড় ভাইয়ের বাড়ি, তিতলির মামার বাড়ি। তিতলির জন্মের 1 বছর আগে তিনি বাংলাদেশে ছেড়ে কলকাতায় আসেন। মাঝে মাঝে কথা হতো ফোনে শাহেদের সাথে, তিতলির খোঁজ নেওয়ার জন্য। বোন না থাকুক, একটা মাত্র বোনের মেয়েটা তো আছে। অনেকবার তিতলির মামা বলেছিলেন তিতলিকে দিতে তার কাছে, কিন্তু শাহেদ মেয়ের মায়া ছাড়তে পারেনি। 2 বছর আগে একবার মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শুধু। তাই ভিসা পাসপোর্ট দুজনেরই আছে, নয়তো আজই কলকাতা যাওয়া সম্ভব ছিল না। রাত 8টায় শাহেদ রেল স্টেশনে আসেন টিকিট কাটতে। শাহেদ রুম থেকে বের হতেই তিতলি দ্রুত দরজা লাগিয়ে দেয়। বাবার সামনে সে কাঁদতে পারছিল না। কাঁদলেই তিনি আর কলকাতা যাবেন না, ফেরত যাবে তিতলিকে নিয়ে নিঝুমের কাছে। তিতলির পরনে গায়ে হলুদের হলুদ শাড়ি, নিঝুমের দেয়া। তিতলি ফ্লোরে বসে শাড়ির আঁচলটা জড়িয়ে ধরে, অজস্র চুমুতে ভরিয়ে দেয়।
বুক কাঁপছে তার, চোখ বেয়ে জল পড়ছে। শাড়ি হাঁটু অবধি তুলে নেয়, নিজের পায়ের দিকে নিজে তাকিয়ে থাকে। এই পা কতবার ছুঁয়েছে নিঝুম, যতবার ব্যথা পেয়েছে পায়ে ততবার জোর করে সেবা করেছে মানুষটা। পায়ে একটা পায়েলও আছে, সেটাও নিঝুমের দেয়া। তিতলির শরীর শিরশির করে কেঁপে ওঠে, উঠে দাঁড়ায়, মাথা দুহাতে চেপে ধরে। নিজেকে তার পাগল লাগছে। এমনটা হওয়ার কথা ছিল না। এটা কি হলো, কেন হলো? রুমের মাঝে পায়চারি করে আর বিড়বিড় করে, ডাক্তার, আমার ডাক্তার, নিঝুম, আমার নিঝুম, আমার নেই। কেন নেই? আমার নিঝুম, কি হয়েছে ওনার? উনি কই? আমি ছেড়ে এসেছি কেন? আমি কবুল বলবো না, বউ সাজবো না। তিতলি শ্বাসকষ্ট রোগীর মতো করতে থাকে। শ্বাস নিচ্ছে ঘন ঘন, মাথার ভেতর যা কিছু আছে সব ঘুরপাক খাচ্ছে। তিতলি বিছানায় বসে, আবার উঠে দাঁড়ায়, বাথরুমে আসে, শাওয়ার নেয়, শাড়ি খোলে, শাড়িটা বুকে আঁকড়ে ধরে আর্তনাদ করে বসে পড়ে, কাঁদতে থাকে অঝরে। ঝরঝর করে গায়ে পানি পড়ছে, সাথে চোখ বেয়েও। কিন্তু শরীরের মনের জ্বালাপোড়া কিছুতেই কমছে না। তিতলির চোখে ভেসে ওঠে নিঝুমের বিয়ে হবে হৃদির সাথে। ওই রুমটা হৃদির হবে, দুজন পাশাপাশি ঘুমাবে। হৃদি যখন পা ফুসকে কোথাও পড়ে যাবে, ব্যথা পাবে, নিঝুম কোলে তুলে নিয়ে আসবে ঘরে। যতক্ষণ ব্যথা না কমে সেবা করে যাবে। নিজের হাতের বানানো কফি হৃদিকে খাওয়াবে। ছোট্ট একটা সংসার হবে ওদের। অথচ সেখানে থাকার কথা তিতলির। আর ভাবতে পারছে না তিতলি। নিজের হাত পা খামচে রক্তাক্ত করে ফেলে। উন্মাদ হয়ে যাচ্ছে সে। ফ্লোরে খামচে ধরার বৃথা চেষ্টা করতে গিয়ে বাম হাতের 5টা আঙ্গুলের নখ, বড় নখ গেল বাঁকা হয়ে ভেঙে যায়। হাত পা চিড়ে গেছে। পানি পড়ছে যেখানে, জ্বালা করছে প্রচন্ড, যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। কিন্তু তাতে তিতলির খেয়াল নেই। তার চেয়েও লক্ষ গুণ পুড়ছে বুকটা। হৃদয়টা পুড়তে পুড়তে ছাই হয়ে যাচ্ছে। সেই পোড়া ক্ষত জায়গাটা ঠিক করার একটাই ঔষধ, কিন্তু সামর্থ্য নেই। কোকড়া লম্বা চুল ভিজে ফ্লোর ছড়িয়ে গেছে। তিতলি নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত, হাঁটুর উপর মাথা ঠুকে বসে আছে। তিতলির সর্বাগ্য ভালোবাসার বিচ্ছেদে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জোড়া লাগানোর কেউ নেই। সে পথ বন্ধ করে দিয়েছে। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে নিঝুমের কাছে। শাহেদ রুমে ঢুকে মেয়ের দিকে তাকান। তিতলি তাকায় না, নিজেকে আড়াল করার চেষ্টা করছে। শাহেদ বলেন, এদিকে তাকা মা। তিতলি নত হয়ে থাকে। আব্দুল মিয়া মেয়েকে টেনে বিছানায় বসিয়ে তিনিও বসেন, বলেন, তাকাবি না বাবার দিকে? তিতলি তাকায়। বড়সড় আঁখি দুটি নিভু নিভু, চোখের চারপাশ ফোলা। মরা কান্না কেঁদেছে তা দেখেই বোঝা যাচ্ছে। শাহেদের বুকটা হাহাকার করে উঠল। কেঁদে ফেলেন তিনি। তিতলি ভরকে যায়, বাবার দুহাত ধরে বলল, তুমি কেঁদো না বাবা, তাহলে কি করে বাঁচবো আমি? আমার আর কে আছে? শাহেদ মেয়ের মাথায় হাত রেখে হু হু করে কেঁদে ওঠেন। তিতলির চোখ দুটো ভেঙে আসে, ডুকরে কেঁদে ওঠে। বাপ মেয়ে একসাথে কাঁদতে থাকে। শাহেদ বিয়ের অল্প বয়সে হারালেন যত্নে গড়া ভালোবাসাকে। তিতলি জন্মের পরপরই হারালো মাকে। তারপর বাবা মেয়ে দুজন দুজনকে ঘিরে বেঁচে থাকা 18টা বছর। বাবা যখন বাড়ি না থাকে, একাকিত্ব সময় কাটায় সে। একটা সময় জীবনে আসলো সুখ। সুখের নাম নিঝুম। কয়েক মাসের ব্যবধানে অফুরন্ত ভালোবাসা সে ঢেলে দেয় তিতলির পদতলে। তারপর হুট করে যেন সুখের ঘরটা চুরমার হয়ে গেল এক সর্বনাশা ঝড়ে। তার রেশ কাটাতে পারছে না তিতলি। তিতলির দুঃখে তার বাবা আহত। বাবা মেয়ে দুজন দুজনকে দুঃখের সাক্ষী রেখে চোখের জল ঝরাচ্ছে আঝুরে। শাহেদ আর তিতলি পাশাপাশি বসে আছে সিটে। জানালার পাশে বসেছে তিতলি। জানালার বাইরে এসে তাকিয়ে আছে। শাহেদ জিকির করছেন মনে মনে। ট্রেনের চাকার আওয়াজের সাথে সাথে মাঝে মাঝে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তিতলির ভেতরের শূন্যতা ধীরে ধীরে বাড়ছে। শুধু শহর নয়, দেশ ছেড়ে এসে চলে যাচ্ছে অনেক দূরে। সত্যি নিঝুম তার হলো না। কি করছে মানুষটা? কাঁদছে হয়তো, কিন্তু ভুলে যাবে একদিন। ঠিক সুখে থাকবে হৃদিকে নিয়ে। ভেতরের তিতলিটা পৃথিবী ফাটানো চিৎকারে কাঁদছে, অথচ উপরের তিতলিটা নিশ্চুপ, নিষ্প্রাণ। তিতলি হৃদয় দিয়ে চিরকুট লেখে, ডক্টর, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, ক্ষমা করে দিয়েন আমায়। আমার সাদা সংসার হলো না, আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। আপনার জায়গাটা দখল করার ক্ষমতা কারোর নেই।
বিশ্বাস করুন, আমি আপনাকে খুশিতে ছেড়ে যাচ্ছি না। বুকের মাঝে কি যে দহন হচ্ছে, দম বন্ধ কষ্ট হচ্ছে। আপনি আমায় মেরে ফেলেছেন। আপনাকে ছাড়া পথ চলাটা কেমন হবে জানি না, কিন্তু আফসোস রয়ে যাবে। আপনার হাতটা ধরে পথ চলা হলো না। দেহে প্রাণ থাকলেই কি বেঁচে থাকা বলে? তাহলে আমি বেঁচে থাকবো, কিন্তু মনটা? ভালো থাকবেন ডাক্তার, ভালো থাকবেন। তিতলি চোখ বুজে বড় করে নিঃশ্বাস ফেলে। হৃদয়ের দোয়া দিয়ে লেখা চিঠি কি পৌঁছবে নিঝুমের কাছে? পৌঁছবে না।